পুলিশ ফাইল। আমি তোমায় খুব ভালোবাসি মিতুল, আর বিশ্বাস করো তোমায় ছাড়া আমার কিচ্ছু চাই না। আর কাল তুমি এক কাপড়ে চলে আসবে। আই লাভ ইউ জান। এই কে চোর নাকি? চোর নয়, চোর নয়, তোমার মেয়ে। এই মিতুল, কি করছিস রে এত রাতে? বাথরুমে মা, বাথরুমে। আমাকে ডাকলেই তো পারতিস, একা একা এত রাতে। কিচ্ছু হবে না মা, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, সাবধানে। জানি না আর কোনোদিনও তোমাদের সাথে দেখা হবে কিনা। পারলে আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। মিতুল আর প্রশান্তর সম্পর্ক শুরু হয়েছিল ফ্রেন্ডস বুকের মাধ্যমে। দিনে দিনে যা প্রেমের পরিণতি পায়। বনগাঁর মুড়িগ্রামের অষ্টাদশী মিতুল তখন প্রশান্তর প্রেমের জোয়ারে ভেসে চলেছে। কোথায় থাকো তুমি? বনগাঁর মুড়িগ্রামে। আমায় একটু আড়াল দেবে কি? লুকোবো। প্রশান্ত, তুমি সাগর নও, মহাসাগর। তোমাকে লুকানোর ক্ষমতা যে বিশ্ব ব্রহ্মাণ্ডেরও নেই। আর আমি তো। মিতুল বোঝেনি কিভাবে প্রেমের ঝড় ওঠে। মগজ ছিল তখন বুকের নিচে পোষা। মিতুল প্রশান্তকে হারাতে পারবে না বলে এক রাতে ঘর ছাড়ে। তবে কেন 2022 সালের 15ই মার্চ মিতুলকে প্রশান্তের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানাতে হয়? কেন পুলিশ ফাইলসের শিরোনামে উঠে আসে মিতুল আর প্রশান্তর নাম? আজকের এই পর্বে আমরা তারই তত্ত্ব তলাশের জন্য ফিরে যাব বেশ কিছু বছর আগে। আমি থাকি মুর্শিদাবাদের চিড়ে গ্রামে। যা তা আবার হয় নাকি? এই, তুই আমার ফোনটা কেড়ে নিলি কেন রে? বেশ করেছি, তখন থেকে বলছি ফোনটা একটু দিতে, গেম খেলবো। আমার ফোনে কোনো গেম নেই, যা যা রেখেছিলি সব আনইনস্টল করে দিয়েছি। কোনো ব্যাপার না, আমি আবার ইনস্টল করে নেব। ফোনটা দিবি না মার খাবি? কানে লাগছে তো, বল। ফোনটা দিবি? দে। আমি জানি তুই প্রেম করিস, মাকে গিয়ে সব বলে দেবো। হ্যালো, মেসেঞ্জারে কল করলাম বলে কিছু মনে করলে না তো? ফোন যখন করেই ফেলেছেন তখন প্রশ্নটা করে কি লাভ? হ্যাঁ,
মেসেঞ্জারে কেউ ফোন করলে আমার খুব বিরক্ত লাগে, তবে সবার ক্ষেত্রে না। আসলে চ্যাট করতে করতে তুমি হঠাৎ করে অফ হয়ে গেলে তো, তাই না ফোন না করে আর থাকতে পারলাম না। আচ্ছা মিতুল, একটা কথা বলবে? প্রতিদিন রাত্রে ফেসবুকে আমার সাথে কথা বলার জন্য কি তুমি অপেক্ষা করে থাকো না? জানি না। জানো মিতুল, দিনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমি তোমায় খুব খুব মিস করি। মনে হয় সব সময় তোমার সাথে কথা বলি, সারাটা দিন না তোমার গন্ধে মেখে থাকি জানো। কিন্তু এসব বলে কী লাভ, তুমি তো সারাদিন অনলাইনেই থাকো না। তাই বলছিলাম যদি তোমার নাম্বারটা আমায় দিতে। না, আমার খুব ভয় করে, যা দিনকাল পড়েছে কি থেকে কি হয়ে যায়। আর তাছাড়া মা বারণ করেছে, বলেছে যে অচেনা ছেলেদের নাম্বার দিতে না। তুমি এতদিন ধরে আমার সাথে কথা বলছো, এখন আমি তোমার জন্য অচেনা? মিতুল, আমি আমার সম্পর্কে সব কিছু বলে তোমার খুব কাছের চেনা মানুষ হয়ে উঠতে চাই। কই রে, আয়। হ্যাঁ মা, আসছি। এই বলছি আমার মা খেতে ডাকছে, হ্যাঁ আমি যাই। হায় ভগবান, তোমার মার খেতে টাকার জন্য টাইম পেলো না। আচ্ছা শোনো, কাল সকাল 10টায় অনলাইন হয় কেমন? আমার পুরো পরিচয়টা কিন্তু তোমার এখনো জানা হয়নি, ঠিক আছে? যাক, সময়টা মনে আছে তো? 3:30 তো মনে থাকবে না কেন মা? এই এক কথা তুমি কতবার যে বলবে। বলছি কি আর সাদে, জ্বালায়। আগের দিন স্কুল ছুটির পর ভাইটা গেটের সামনে তোর জন্য দাঁড়িয়ে 15 মিনিট অপেক্ষা করেছে। তোর সেলাইয়ের স্কুল তো শেষ হয় 2:30টার সময়। 1 ঘন্টা ধরে কি করিস? গাব জাল দিস? গাব জাল দিতে যাবো কেন মা? অর্ডারি মালগুলো লোকের বাড়ি পৌঁছে দিয়ে সেখান থেকে টাকা কালেকশন করা, সেটা কি কম চোখের কাজ নাকি? তার সময় লাগবে না? প্রতিদিনই তো শুনি তুই সেলাইয়ের কাজ করে টাকা রোজগার করিস, তার কানা করিয়ে তো এই সংসারে এসে পৌঁছায় না। আচ্ছা মা, আমার তো একটা হাত খরচ আছে নাকি? এই সেলাইয়ের কাজ করে তো আমি সেই পয়সা জোগাড় করি, তোমাদের কাছে তো হাত পাতি না মা। আমাদের মতো বয়সী মেয়েরা কত কি সকালাত করে, আর সেখানে আমি তো। সেই শখ আহ্লাদ করার জন্য কপাল করে জন্মাতে হয়, গরিবেরও তো শখ আহ্লাদ কি। আর তাছাড়া আমারও তো একদিন তোর মতো বয়স ছিল, আমি তো আর এক লাফে এই বয়সে এসে পৌঁছইনি। তোমাদের সময় না মেয়েদের হাতে হাতে স্মার্টফোন এসে পৌঁছায়নি। কে বলেছিল অতগুলো টাকা ধার করে অত দামি একটা মোবাইল ফোন কিনতে? বলি, মোবাইল কোম্পানিরাকে মাসে মাসে কিস্তির যে টাকাগুলো দিচ্ছিস, ওই টাকাগুলো যদি আমার হাতে দিতিস, ভাইটার জন্য একটা ভালো অঙ্কের মাস্টার রাখতে পারতাম। যে সংসারে সকালটা শুরু হয় অভাব দিয়ে আর শেষ হয় অভাব দিয়ে, সেই নুন আনতে পান্তা ফুরোনো পরিবারের মেয়ের হাতে অত দামি ফোন বিলাসিতা। ও মা, তোমরা কি শুধু ঝগড়াই করবে? এবার কিন্তু সত্যি আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, চ, তোর দেরি হয়ে যাচ্ছে, চ ব্যাগটা নে। দুগ্গা দুগ্গা দুগ্গা। সরি দিদি। সরির কি হলো? কাল তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। খারাপ ব্যবহার কোথায় করলি? তাছাড়া তুই তো আমার খানদানি দুশ্মন, শত্রুপক্ষের কাছে কখনো মাথা নোয়াতে নেই, সরিও চাইতে নেই। তোর সাথে খোটাখুটি তো আমার সারা জীবনই লেগে থাকবে। বিশ্বাস কর, আমি জিজুর ব্যাপারে মাকে কিচ্ছু বলিনি। জিজু? কে জিজু? আরে রাত্রেবেলা যে তোকে ফোন করে, জিজুই তো। ধুর পাগল, ও আমার ভালো বন্ধু, জিজু টিজু না। বেশি পাকামি করলে না এক গাঁটতে দেবো। চল। এই দিদি, তোর বন্ধু ফোন করেছে। হ্যাঁ দিদি। আমার বন্ধুর সাথে কথা বলবি? আমি কি বলবো? আমি যা যা বলতে বলবো তাই তাই বলবি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, কে বলছো? এই দিদি, কে বলতে জিজ্ঞেস করছে, কি বলবো? আমি মিতুলি বলছি। আমি মিতুলি বলছি। মিতুল? মিতুল, আর কি করো না। আমি আর কি মারছি না, আমি মিতুলি বলছি। মিতুল বলছো? তা তোমার গলার কি অবস্থা? কি হয়েছে তোমার? গলায় ছুঁচো ছুটে গিয়েছিল। ছুঁচো?
সূচক ঢুকেছে গলায়। কি যে বলছো না। শোনো, ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, কি বললো ডাক্তার? গলায় কাতুকুতু দিতে। কি? গলায় কাতুকুতু দিতে? আচ্ছা, তা শুনি তো, তোমার গলায় কি কাতুকুতু দিয়ে দেবে? ভাইকেই বলে দেখবো, ভাই দিয়ে দেবে। ও, তোমার ভাই আছে? বাহ, ভালো। আমি কিন্তু মা বাবার একমাত্র সন্তান, বুঝলে? নো দিদি নো ভাই। সার্টিফিকেট থেকে চাকরি করি, টেক হোম 33,333 টাকা 54 পয়সা। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কোনো বিবাহ বন্ধনীতে ফোন করেননি। আমার কোনো ভুল হচ্ছে না ম্যাডাম। পিটিটিতে ম্যাডাম বলছে। আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনীতে জড়াতে চাই বলেই আমার নাম, গোত্র, ঠিকুচি গোষ্ঠী সব আপনার সামনে তুলে ধরলাম। যদি আপনার একটু কৃপা পাই। এই দিদি বিয়ে করবে বলছে। ধ্যাৎ। এত হাসির কি হলো? সেই থেকে বললাম ভাইটাকে নিয়ে একটু পড়তে বসা, তা না, হেসেই চলেছে। দাঁড়া, তোদের বাপ আসুক আজকে, সব বলবো। কত হাসি ভালো নয়, যত হাসি তত কান্না, বলে গেছে রাজেশ খান্না। না ধর, চাখো। মুখ চোখ তো শুকিয়ে একেবারে কাঠ। খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, সারাটা পথ বাসে জানি। কোমরটা ধরে এসেছে। সারাদিন খাওয়া দাওয়া নেই, মাথায় একটু তেল জলও পড়েনি। আমি আর পারছি না গো। আমি কি করি বলো তো? দেখলে তো সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে কম বাড়ি দেখলাম, কেউ ভাড়া দিতেই রাজি হচ্ছে না। শুনলে না কি বললো? আনম্যারিড ছেলে মেয়ে নাকি ভাড়া দেবে না। কেন? কি কেন? আমরা এখনো বিয়ে করিনি কেন? আমরা কি বোকা না? আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের সাথে থাকবো বলে ঠিক করেছি, অথচ বিয়েটাই করিনি। চলো সবার আগে এই কাজটা সেরে। মিতুল, বিয়েটা তোমার কাছে একটা কাজ। হ্যাঁ, কাজই তো। তোর পাগলি, বিয়ে হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বুঝলে? একে কাজের দলে ফেলো না। মিতুল, আজ এই আকাশ বাতাস এবং স্বয়ং মা কালীকে সাক্ষী রেখে তোমায় নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। আর আমি নিজে একজন স্বামী হিসেবে তোমার সারা জীবনের দায়ভার নিলাম। সিঁদুরটা পরে আমাকে পুরো পাক্কা গিন্নির মতো লাগছে, বলো? তুমি তো পাক্কা গিন্নি, বলে কি আমার মতো এক পুরন চণ্ডীকে ফ্রেন্ড বুক থেকে এই ছাদনাতলায় আনতে পারতে? এই তো ঝাঁপিটাকে বেরোচ্ছে এক এক করে। তা কটা মেয়ের মন নিয়ে টানাটানি করা হয়েছিল শুনি? ফুলসজ্জার দিনে মেগা সিরিয়ালে বৌদের মতো এরকম সন্দেহ করো না তো। শোনো না, ছোবে না আমায়, সরো। বিয়ের আগে তোমার কজনের সাথে সম্পর্ক ছিল? এখনো আছে তোমার তাদের সাথে সম্পর্ক? কি ভুলভাল বকছো বলো তো তুমি? মিথ্যা বলবে না, আমার মাথা ছুঁয়ে বলো। তোমার মাথা ছুঁয়ে বলছি, বিয়ের আগে কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে বললে কেন? বললাম তোমাকে রাগানোর জন্য, তোমাকে একটু জ্বালানোর জন্য। আমাকে জ্বালাতে তোমার খুব ভালো লাগে না? এখনো তো জ্বালানো দেখলেই না, একটু পরে বুঝবে জ্বালানো কাকে বলে। তোমাকে না জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ঠান্ডা বরফ বানিয়ে দেবো। বীর পুরুষ নাম থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো। প্রেম করার সময় রাতের পর রাত জেগে কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন রাত হলেই কাত। আমায় তুমি নিয়ম করে বকো, আমি তোমায় বশ করি তখনই। কথায় কথায় পার করেছি কত সহস্র এক আরব্য রজনী। ও তো শক্ত শক্ত কথা আমি বুঝতে পারি না। এই তুমি একটু সোজা করে বলতে পারো না? না সোজা করে তো বললাম আমি। যাক, ওসব কথা বাদ দাও। শোনো,
ভাবছি কাল তোমাদের বনগাঁর ওদিকে যাবো, বুঝলে? কেন, এদিকে কোনো কাজ আছে? না, কোনো কাজ নেই, তবে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই মিতুল। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। এই, তুমি এত গম্ভীরভাবে কথা বলছো কেন? কিছু হয়েছে? কি হয়েছে গো? আমার খুব ভয় লাগছে, বলো না কি হয়েছে? না না, কিছু না, আমি আগে যাই, দেখা করি, সামনাসামনি সব বলবো। এটা কোথায় থাকে? আমাদের ওখানেই থাকে। আমাদের ওখানে বলতে পাড়াতে? হ্যাঁ, পাড়াতে। আসলে আসলে মেয়েটা লতায় পাতায় আমাদের একরকমের আত্মীয় হয়। এই জন্যই আমি তোমাকে পই পই করে বলে রেখেছিলাম যে আমাদের ব্যাপারটা তুমি বাড়িতে জানিয়ে দাও। না, তুমি তো আমার কোনো কথাই কানে তুললে না। আমি কি করি বলো তুমি মিতুল? আমার মা বাবা ভীষণ কনজারভেটিভ, তারা প্রেম করে বিয়ে কোনোদিনও মেনে নেবে না। তুমি কাল যখন ওরকম গম্ভীর গলায় কথা বললে, আমি তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। এই, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, পাগল হয়ে যাবো আমি। তুমি আমার ছাড়া আর কারোর হতে পারো না। না, আমি সব বুঝতে পারছি, আমি তোমার মা বাবার একমাত্র সন্তান, আমাকে তো তাদের কথাও ভাবতে হবে। এখন আমি কি করি বলো তো? আমায় নিয়ে পালিয়ে চলো। না, এভাবে পালিয়ে গেলে ব্যাপারটা আরো খারাপ হবে। এভাবে পালিয়ে গেলে আমার মা বাবার চোখে তুমি আরো খারাপ হয়ে যাবে মিতুল। আমি তো আমার মা বাবাকে চিনি, তারা মন থেকে বৌমা হিসেবে তোমাকে কখনো মেনে নেবে না। জানি আমি, ওনারা আমাকে কখনো বৌমা হিসেবে মেনে নেবে না, কিন্তু তুমি তো আমাকে বউ হিসেবে মেনে নেবে বলো? আমার তাতেই চলবে। হ্যাঁ, বিশেষ করে আমার আত্মীয় স্বজন কাউকে চাই না, কাউকে না, আমার শুধু তোমাকে চাই, তোমাকে চাই। মিতুল দেখো দেখো, আবেগ দিয়ে জীবন চলে না, তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। আবেগ দিয়ে জীবন না চললেও যে প্রেমটা হয়েছিল প্রশান্ত, কেন সেদিন আমার চোখে তোমাকে নিজের করে পাবার স্বপ্ন এঁকে দিয়েছিলে তুমি? বিশ্বাস করো, তোমার প্রেমে পড়ার সময় আমি একবারও ভাবিনি যে আমার বয়স 18 আর তোমার বয়স 30। আমি তোমার ছাড়া থাকতে পারবো না মিতুল। এই দেখো, ধেড়ে ছেলের কান্না। ফেসবুক করতে করতে হঠাৎ একজনের সঙ্গে ওর ফেসবুকে আলাপ হয়, সেটা হচ্ছে মুর্শিদাবাদে তার বাড়ি, এবং মুর্শিদাবাদে সেই ফেসবুকে আলাপ হতে হতে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়, এবং ওই লোকটি প্রস্তাব দেয় তাকে যে সে বিয়ে করবে। বিয়ে করার পরিপ্রেক্ষিতে সে তখন সেই প্রস্তাবে রাজি হয় এবং চাকদা থানার অন্তর্গত একটা জায়গায় তাকে নিয়ে রাখে, একটা ঘর ভাড়া করে, এবং স্বামী স্ত্রীর মতো তারা থাকতে শুরু করে। এগুলোর মানে কি? বেটটি। সে তো বুঝলাম, তাই বলে তুমি আমাকে ছেঁকা দিলে কেন? ও মা, তাহলে কি করে বুঝবে চাটা কতটা গরম? তাই বলে তুমি আমাকে ছেঁকা দেবে? বাজে লোক একটা। থ্যাংক ইউ মিতা ডার্লিং, আজকে ইলেকশনের গরমা গরম খবরটা পড়ার জন্য না মনটা আকুপাকু করছিল। দাও দাও। তাই? এই নাও আজকে তোমার গরম গরম খবর। আগুন লেগে যাবে, কি করছোটা কি তুমি? বন্ধ করো, বন্ধ করো। লেগেছে আগুন। ইস, সত্যি লেগেছিল আগুন। মিতুল প্রশান্তর ছাপোষা ভালোবাসার মাঝে মিতুল বুঝতেই পারেনি যে অদৃশ্য ঘুণের মতন কেউ তাদের সম্পর্কটা কুড়ে কুড়ে খাচ্ছে। স্বপ্ন আহ্লাদে গড়া তার স্বপ্নতরী নিঃশব্দে ডুবছে অনন্ত সলিলে। দিন বয়ে চলেছিল আপন গতিতে, কিন্তু সময়, চেনা মুখ, চেনা সুখ, চেনা এ জীবন বদলায় প্রতিদিন কত আবরণ। চলুন আবার আমরা ফিরে যাব মিতুলের জীবনের সেই নাটকীয় মুহূর্তে, যেখান থেকে কাহিনী বইতে থাকলো একদম বিপরীত স্রোতে। ফাটাফাটি ভাই, ফাটাফাটি। তুই না জানি বিয়ে করাতে যা রাগ হয়েছিল না তোর উপর, কিন্তু এই মাংসটা খাওয়ার পর না সব গলে জল হয়ে গেল। বৌদিকে দারুণ রান্না করে রে। দেখতে পাচ্ছিস না এই রান্না খেয়ে কেমন ফুলে ফেপে উঠেছে বাবু। ওর বাজে কথা রাখ।
বাইরে তোর বউটাকে একটু ডাক, একটু দেখি। হ্যাঁ, না দেখি তো টাকা দিয়ে দিলাম, এবার ঠকলাম না জিতলাম সেটা একবার পরখ করে নিতে হবে না? আজ পর্যন্ত এতগুলো মাল তোমায় দিয়েছি, একটাও খারাপ ছিল কি? ছিল খারাপ? আর এ তো আমার স্পেশাল, তাই বলি ভরসা রাখো, ঠকবে না। মিতুল, মিতুল এদিকে এসো। তোমার রান্না খেতে আমার বন্ধুরা তোমার প্রশংসায় পঞ্চমুখে। এসো এসো। আর শোন ভাই, একটা কথা বলে দিই তোদের, এই মাল কিন্তু লাইনে নতুন, আমি ছাড়া কোনো ব্যাটা ছেলের ছায়া পর্যন্ত মারায়নি, তাই এমন কিছু করিস না যে চিড়িয়া খাঁচা থেকে ফুরুত করে উড়ে যাবে। আরে এসো এসো এসো। ফাটাফাটি, ফাটাফাটি। বৌদি লাজবাব। বৌদি দাঁড়িয়ে কেন? বসো বসো। আরে বসো বসো, লজ্জা পেও না, এরা আমার হাফ প্যান্টের বন্ধু। মানে টানে বুঝি না, বুঝলে? এসো তুমি এখানে বসো, এদের সাথে গল্প করো কেমন? আমি রতনের দোকান থেকে চিপস নিয়ে আসি, ভুলে যেও না, অতিথি নারায়ণ। আসছি, আর তুমি গল্প করো। বৌদি তোমার চলে না বুঝি? না। সে কি? হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল করতে নেই। না, এটা ধরো, চোখটা বন্ধ করো, চোচো করে মেরে দাও দেখি। বললাম না আমার এসব চলে না। তুমি আমার মাথায় হাত রেখে একটা কথা বলো তো। হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত একবারও মদ চোওনি। তবে যাই বলিস ভাই, বৌদির শরীরটা না মোমের মতো, ছুলেই না গলে যায়। বৌদি আমার মদ খেয়ে কিরকম যেন মাথাটা ঝিমঝিম করছে গো। ছি করার কি হয়েছে? আমি শুধু মাথা টিপতে বলেছি, অন্য কিছু তো নয়। এর মধ্যে কি বেশ ভালোই জমেছে তোমাদের? হ্যাঁ, কি রে, করকে গেল নাকি? কেসটা আমায় দেখতে দে। হলোটা কি? তুমি আবার কান্নাকাটি কেন শুরু করে দিলে? তোমার বন্ধুদের চলে যেতে বলো। কেন? ওরা খুব বাজে, আমার সাথে অসভ্যতামি করছে। তো হ্যাঁ, এতে তো কান্নাকাটির কি হলো? এই প্রশ্নটা করতে তোমার লজ্জা করছে না? ওরা তোমার চোখের সামনে তোমার বউয়ের গায়ে হাত দিল, অপমান করলো, অসভ্যতামি করলো, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, চুপ করে মুখ বুজে সব সহ্য করলে। আরে সেরম কিছু না, ওরা না এরকমই, জানো তো, ছোটবেলা থেকে আমি ওদেরকে চিনি। ওরা পর কেমন নিজের করে নেয় না যে সবাই ওদের ভুল ভাবে। আমি অত কথা শুনতে চাই না। বাড়িতে বন্ধুদের নিয়ে এসে মজলিস বসানোটা এবার বন্ধ করো। তাই নাকি? তার মানে এবার থেকে বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমি ঠিক করে দেবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, তোমার কথাই শিরোধার্য। তাহলে এক কাজ করো, সামনে মাসের বাড়ি ভাড়ার টাকাটা তোমার বাপের থেকে নিয়ে এসো। এর মধ্যে আমার বাপের বাড়ি এলো কোত্থেকে? আর আমার বাবাকেই বা টানছো কেন? শোনো মিতুল, তুমি জানো না আমি কোন বাড়ির ছেলে। শুধু তোমার জন্য, বুঝলে, শুধু তোমার জন্য আমার এত বড় বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এই ভাড়ার ফ্ল্যাটে উঠে এসেছে। দাঁড়াও দাঁড়াও, আমার জন্য মানে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। আমি তো তোমায় বিয়ে করতে চাইনি, তুমি তো উড়ে এসে আমার ঘাড়ে জুড়ে বসলে। কি? আমি তোমার ঘাড়ে? শোনো, কোনো ফ্যাশনে নয়, ঠিক আছে? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি একটা ফ্ল্যাট কিনবো, আর সেই জন্যই কেশব আর পল্টুর সাথে এত ওঠা বসা করছি। মানে? মানে মানে পল্টু আর কেশব একসাথে প্রমোটিং করছে, তো ওরা বলেছে আমাকে একটা ফ্ল্যাট দেবে, বুঝলে, হাফ দামে। কেন দেবে? কেন দেবে আমাকে ফ্ল্যাট? কেন? গিভ অ্যান্ড টেক পলিসি। ছি, তুমি এতটা নীচ!
একটা ফ্ল্যাটের জন্য তুমি তোমার বউকে লেলিয়ে দিচ্ছ। সব বলতে তোমার একটু লজ্জা করছে না? মিতুল, স্বামীর প্রাণ ফেরানোর জন্য বেহুলা স্বর্গে গিয়ে নিচে ফিরে এলো, আর তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? হ্যাঁ, এতটুকু বাসা করেছিল আশা। মিতুল, ভাবো না, 2 কামরার একটা ফ্ল্যাট, দক্ষিণ দিক খোলা ব্যালকনি, কোনো এক সন্ধ্যাবেলায় আমি তুমি সেখানে বসে চা খাচ্ছি। তোমার ক্ষমতা আছে প্রশান্ত, খুব সহজেই মানুষকে বোকা বানাতে পারো তুমি। তোমার এই ক্ষমতাটা একটু ভালো কাজে লাগাও না, দেখতে পাবে তোমার একটা ফ্ল্যাটের জন্য বউকে অন্যের ঘরে পাঠাতে হচ্ছে না। এমনি করছো কেন তুমি? আমি তো তোমার স্বামী। হ্যাঁ, তোমার স্বামী আমি। হাত পেতে শুধু টাকাই নিয়ে যাচ্ছিস, কাজের কাজ তো কিচ্ছু হচ্ছে না। নয় নয় করে 9 বছর ধরে ধান্দা চালাচ্ছি, বুঝলি? চিড়িয়াকে কিভাবে খাঁচায় আটকে রাখতে হয় সে মন্ত্র আমার ভালো মতো জানা আছে। আর সেই মন্ত্র বলেই তো কত মেয়েকে কত কাস্টমারের পাশে শোয়ালাম। যাক গে, শোন, আজ রাত্রে তোদের পয়সা উসুলের সব ব্যবস্থা আমি করে রেখেছি। একটা কথা মাথায় রাখবি, প্রশান্তের কাজ 2 নম্বরে, কিন্তু কথা 1 নম্বরে। আমরা এখনো বিয়ে করিনি কেন? আমরা কি বোকা না? বিয়ে হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বুঝলে? একে কাজের দলে ফেলো না। কালকের থেকে ওরা এলে না, একটু সেজে গুজে থাকিস, বুঝিস? মানে একটু খোলামেলা জামা কাপড় পরে থাকিস, যাতে তোকে দেখার জন্য ওরা রোজ বাড়িতে আসে। কেমন? কি ব্যাপার, ওরম করে তাকিয়ে আছো কেন? ভূত দেখলে নাকি? আর দরজাটা ভিতর দিয়ে বন্ধ কেন? সে প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। তুমি বেরোনোর সময় আমায় তালা দিয়ে যাও কেন? কারণ এই মেয়ের জাতটাকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। লাথি মারার ক্ষেত্রে ছেলেদের বুক না পেট এরা তা বিচার করে না। কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম প্রশান্ত, আমার অপরাধটা কি ছিল? খেলা ভেঙে যাওয়া দিঘির ধারে বনলতা সেন গুমরে মরে। তুল, তুমি হলে আমার সেই মৃত্যুর দাস, বুঝলে? যাকগে, আজকে সবার পল্টু আসবে, তা তোমার জলবায় যাতে ওরা ঝলসে যায়। তুমি ওর হবে ওর না, আর আমি করবো টাকা। এরপর বহুবার প্রতি রাতে মিতুলকে কেশব আর পল্টুর হাতে হাতে পাল্টাতে হয়েছে। মিতুল বুঝতে পারছিল যে সে এতদিন বিনি সুতোয় তাসের ঘর বেঁধে এসেছে, যেন এক দমকা হাওয়ায় মুখোশ কষেছে প্রশান্তর। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই মানুষটি আগের মানুষের ঠিক উল্টো। ভবিতব্যকে মানিয়ে নিতে শিখছিল মিতুল, কিন্তু আরেকটি ঘটনায় পরিস্থিতি এসে পড়ল এক অন্য ঘূর্ণাবর্তে। আসুন দেখি কি সেই ঘটনা। কি গো, এক পেক মদ বানাতে এত সময় লাগে নাকি? হ্যাঁ আসছি। কি বলতো?
ছিল তাঁতি তাঁতগুনে, কাল হলো তার এক এড়ে গরু কিনে। শালা ভালো ছিলিস, বোঝাচ্ছে না। তোকে বললাম এই সমস্ত কথা বাড়িতে তুলবি না, পরে কথা হবে এটা নিয়ে। আচ্ছা সেই ঠিক আছে, কিন্তু তুই যা শুরু করেছিস না ভাই, তাতে শালা তুইও ফাঁসবি, আমাদেরকেও ফাঁসাবি। এই কেসটা কি বলতো ভাই? বললাম না এই সমস্ত কথা বাড়িতে না, পরে এই নিয়ে কথা হবে। আরে দাঁড়া 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 দাঁড়া, যেখানে ফাঁসাবাজির গল্প আছে ভাই, কেসটা তো আমাকে জানতেই হবে। একে সবাই তুই কেসটা বলতো ভাই। মানে মালটাকে দুবাইতে বেচে দেবে প্ল্যান করেছিল। এ কি, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে এসো। আচ্ছা প্রশান্ত, তোমায় একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে তুমি? বৌদি চুপ। আমার মতো একটা মেয়েকে তুমি ঠকালে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য? টাকাই কি জীবনের সব প্রশান্ত? কারণ ভালোবাসা নিয়ে ব্যবসা করো না, ভগবানও ক্ষমা করবে না তোমাকে। মুখে তোর খুব বুলি ফুটেছে না? হ্যাঁ, আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। ও এতেই সম্মানে লেগে গেল? আর আমি যেই চেনা বিছানায় রোজ রোজ নিজের সম্মান বিক্রি করি, তার বেলা ছি, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমায় বিক্রি করে দেওয়ার কথা ভাববে। ছি, কিসের এত টাকার দরকার তোমার? কিসের? আমার বউ বাচ্চার জন্য। বউ বাচ্চার জন্য? সবই যখন জেনে গেছো এটাও জেনে নাও, মুর্শিদাবাদে আমার বউ আর বাচ্চা আছে। ব্যাপারটা হচ্ছে মালটাকে দুবাইতে বিক্রি করে দেবে ভেবেছিল। হ্যালো ভাই, সর্বনাশ হয়ে গেছে, মিতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা শিগগিরই একবার বাড়িতে আয় আমার। হ্যাঁ মিতুল, ও মিতুল, মিতুল, মা কই গো, শুনছো? এই দেখো মিতুল এসেছে। মিতুল না বাবা, আমার ছুঁয়ো না বাবা, ছুঁয়ো না। কি বলছিস তুই মা? তুই জানিস মেয়ে বাচ্চার চক্রের শাস্তি কি হয়?
পুরো জীবনটা না পুরো চুপ যাবে। একটা কথা বল, ইংরেজি 6 কে উল্টালে কি হয়? 9 আর 9 কে উল্টালে 6। 6 কে 9 করতে করতে আমি যে কত মেয়ের জীবন 9-6 করে দিয়েছি। শোন, তোরা শুধু আমার সাথে থাকবি, বুঝলি? আসল খেলা তো খেলবো আমি। তোকে হন্যে হয়ে খুঁজেছি, জানিস তো? তোর ফোন বন্ধ, কোনো খবর নেই। দুশ্চিন্তায় আমাদের রাতের পর রাত ঘুম হচ্ছিল না রে। আমরা তো ঠিক করেছিলাম থানায় যাব, তারপরে অনেকে বলল যে সারা পাড়ায় মেয়ের নামে ডিডি পড়ে যাবে, আর কোনোদিন মেয়ের বিয়েও দিতে পারবো না। সেই ভয়ে তো আমরা থানায়ও গেলাম না। আমি মানুষ চিন্তা ভুল করেছিলাম বাবা, মানুষ চিন্তা ভুল করে। জানো, ও প্রতি রাতে আমাকে দিয়ে খারাপ কাজ করে, এমনকি বাইরে বিক্রি করে যাওয়ার প্ল্যানও করেছিল বাবা। পরে সে সুযোগ পেয়ে ওই যেখানে ভাড়া বাড়িতে ছিল সেখান থেকে পালিয়েও নিজের বনগাঁ থানার অন্তর্গত সেই মুড়িঘাটা গ্রামে ফিরে আসে। হারামজাদি, আমার সংসারটা কি এখানে ভাতের থালা সাজিয়ে বসছিস? চল আমার সাথে এখনই। না, আমার মেয়ে কোথাও যাবে না। শুনুন, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনি কেন নাক গলাচ্ছেন? আইনা তো আমার বউ, আমি বুঝবো সেটা। কে কার বউ প্রশান্ত বাবু? মাথা গরম করাস না মিতুল, এখনো ভালোই বলছি। আমিও ভালোই বলছি প্রশান্ত বাবু। আপনি এখান থেকে যাবেন না আমি পাড়ার ছেলে পেলে ডাকবো? ডাক তোর পাড়ার ছেলেকে। আমিও বলবো যে তুই কি করে বেড়াতিস। এই মোবাইলে সব লোড করা আছে। লোড আছে মানে? মানে আপনার মেয়ে যে কলকাতার সানি লিওনি, জানেন না বুঝি? সানি লিওনি? সানি লিওনি নীল ছবির কি রানী। ও সব মিথ্যা বলছে বাবা, ও সব মিথ্যা বলছে, তুমি বিশ্বাস করো না। তাহলে এই মোবাইলে যা যা আছে তোর বাপের সামনে চালিয়ে দিই। অশ্লীল ছবি ভিডিওতে তুলে রাখে যে সে যদি কোনো কথা বলে কিংবা কিছু প্রতিবাদ করতে যায় এবং কোনো যদি অভিযোগ কোথাও জানাতে যায়, তাহলে সে বলে যে এইগুলো আমি কিন্তু বিভিন্ন জায়গায় মোবাইলে পাঠিয়ে দেবো, তোমার এইসব যে ছবিগুলো রয়েছে যেগুলো মোবাইলে তোলা আছে। আপনি এখান থেকে যাবেন না আমি থানায় যাব। এটা কিন্তু আপনার বাঁচার শেষ সুযোগ প্রশান্ত বাবু। তুই থানায় যাবি আর এদিকে আমি নেটে সব আপলোড করে দেবো। রাতারাতি তুই ভাইরাল হবি। পালিয়ে বিয়ে করেছিস, পাড়া প্রতিবেশীর সামনে চুনকালি মাখিয়েছিস। এবার এমন বম ফাটাবো না যে তোকে পাড়া ছাড়া হতে হবে। তোর হুমকিতে আমি ভয় পাই না। কে পাড়া ছাড়া হবে আর কে ভেতরে ঢুকবে সেটা ঠিক করবে আইন। তোকে আমি ছাড়বো না মিতুল, বলে রাখলাম আমি তোকে কিন্তু ছাড়বো না। চল। ওরা তো হুমকি দিয়ে গেল রে মা। কি করেছিল মিতুল? গোটা ঘটনা বনগাঁ থানায় জানিয়ে এফআইআর করে সে। তদন্তে নামে পুলিশ। মুর্শিদাবাদে প্রশান্ত গা ঢাকা দিলেও পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় প্রশান্ত। 18 বছর বয়স, কি দুঃসহ। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি। কবি সুকান্ত সেই সাবধান বাণী আজ বারবার মনে পড়ছে। বয়ঃসন্ধির আবেগে যে দুঃসাহসিক ভুলটা করেছিল মিতুল, তারই মাসুল গুনতে হচ্ছে তাকে এই সিঁদুর খেলায়। ঠিক সেই রকমই সিঁদুর খেলার চোরা স্রোতে তলিয়ে যাচ্ছে না তো মিতুলের মতন আপনার সেই চেনা মেয়েটিও? ভয় পাবেন না, আপনাদেরকে সতর্ক করার লক্ষ্যেই পুলিশ ফাইলস ফিরে আসে বারবার। কিছু দলবল নিয়ে সেই ছেলেটি আবার তাদের বাড়িতে এসে হাজির হয়েছে এবং তাকে জোর করে তুলে নিয়ে যাবে এরকম ভয়ভীতি প্রদর্শন করে।
তখন বাধ্য হয়ে তারা বিভিন্ন লোকের সাহায্যে থানায় এসে অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বনগাঁ থানার পুলিশ সেই ছেলেটিকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার বিরুদ্ধে প্রতারণা এবং ধর্ষণের মামলা রুজু করে এবং বনগাঁ থানার পুলিশ একে গ্রেপ্তার করে এবং আইটি অ্যাক্টে তার বিরুদ্ধে কেস হয়েছে এবং সেই পাশাপাশি ধর্ষণের মামলাও রুজু হয়েছে। বর্তমানে সে জুডিশিয়াল কাস্টডিতে আছে। ব্যাপারটা তদন্ত চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।